নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই স্টাডি ডিটিএনে। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আসন্ন মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএলএসটি বা যে কোনো পরীক্ষার জন্যই ওয়ার্ডসওয়ার্থের লেখা একটি কবিতা, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এটা আমরা ডিটেলসে পড়ব, লাইন বাই লাইন অ্যানালাইসিস। তাই আপনারা ধৈর্য ধরে দেখুন ভিডিওটা। আশা করছি এই ভিডিও দেখার পর আপনাদের মনে কোনো রকম সংশয় থাকবে না এই কবিতাটি নিয়ে। আপনাদের সবাইকে স্টাডি ডিটিএনে স্বাগত জানাই। আমার নাম সৌরভ ভট্টাচার্য। অনেকেই আমাকে চেনেন আর অনেকেই আমাকে চেনেন না। যারা চেনেন না তাদের বলে দিচ্ছি, আমি ইউজিসি নেট পেপার 1 এবং ইংলিশ লিটারেচারের একজন এডুকেটার। এই চ্যানেলে আমাদের ইউজিসি নেট সেট রিলেটেড ইংলিশ লিটারেচার এবং পেপার 1-এর ভিডিও করা হয় এবং তার সঙ্গে এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ লিটারেচারের ওপরে পড়ানো হয়। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এই ফোন নাম্বারে 8918103189। যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন। স্ক্রিনেও আপনাদের নাম্বারটা দেখতে পাবেন, আপনারা সবসময় ঘুরছে, স্ক্রল করছে। আমাদের পড়ানো হয় পেড কোর্স ইউজিসি নেট পেপার 1 ইংলিশ লিটারেচার এবং এছাড়াও এসএলএসটি বা মাদ্রাসা সার্ভিস কমিশন। আমাদের অ্যাপের নাম স্টাডি ডিটিএন। ঠিক আছে, আপনারা অ্যাপটি ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। আমাদের এখন মাদ্রাসা সার্ভিস কমিশন তথা ইউজিসি নেটের ওপর অফার চলছে। আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন পড়ানো হচ্ছে স্টাডি ডিটিএন অ্যাপে, প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আমাদের 1 বছরের কোর্স, 1 বছরের কোর্স ফি হচ্ছে 999 টাকা। 999 টাকা আপনারা 1 বছরের কোর্স পাবেন। এছাড়াও যতদিন না এসএলএসটি পরীক্ষা হচ্ছে আপনারা সমস্ত ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস। ঠিক আছে, এই সুবিধা আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করছি। 999 টাকায় একটি বছর এবার যদি ধরুন 1.5 বছর পরে এসএলএসটি হয়, 1.5 বছর পর্যন্তই আপনাদের কোর্সের ভ্যালিডিটি থাকবে। আমাদের এইভাবে পড়ানো হয়, সমস্ত টেক্সট ধরে ধরে পড়াই আমরা। দেখতে পাচ্ছেন এখানে সিস্টু অঙ্কারের 12টা ভিডিও তো কমপ্লিট করেছি, টেক্সট ধরে ধরে অ্যানালাইসিস করে, নোটস দিয়ে, বাংলা সামারি, ইংলিশ সামারি এবং পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেই লাইনগুলো ইম্পর্ট্যান্ট দেখিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের পড়ানো। সঙ্গে থাকবে মক টেস্ট, টেস্ট সিরিজ ইত্যাদি। ঠিক আছে, এইভাবে আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু পড়ানো হয়। তাহলে আপনারা যদি কেউ পড়তে চান ডিটেলস কোর্সে এসএলএসটির জন্য, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা প্লে স্টোর থেকে স্টাডি ডিটিএন অ্যাপ ডাউনলোড করতে পারবেন মাত্র 999 টাকায় 1 বছর, বা যতদিন না এসএলএসটি হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের কোর্সের ভ্যালিডিটি থাকবে। ওকে, আমরা যেটা শুরু করবো আজকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। প্রথমে আমরা ওয়ার্ডসওয়ার্থ সম্বন্ধে হালকা একটু জেনে নিই। পরীক্ষা ইউজিসি নেট পরীক্ষায় আসতে পারে, কিন্তু এসএলএসটিতে কবি সংক্রান্ত জিনিস আসার সম্ভাবনা অনেকটাই কম। আসবেন না তা বলছি না, আপনাদের জেনে রাখা ভালো। ইংলিশ রোম্যান্টিক পোয়েট আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ইংলিশ রোম্যান্টিক পোয়েটে তিনি রিভাইভাল, যদি অ্যারাইভাল আমরা স্পেন্সার, সিডনি, শেক্সপিয়ারকে নিয়ে রোম্যান্টিক অ্যারাইভাল, তাহলে আমরা রিভাইভালে দেখবো আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সিকোয়েন্সটা জানেন নিশ্চয়ই, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, কিটস ইত্যাদি সিকোয়েন্সটা আমরা সবাই জানেন একদম পুরোপুরি। ঠিক আছে, তাহলে তবু এবার বলে দিচ্ছি, প্রথম যিনি রোম্যান্টিক রিভাইভালে তিনি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কীভাবে মনে রাখবেন বলে দিচ্ছি। ওয়ার্ডসওয়ার্থ, যার কথার খুবই দাম, ওয়ার্ডসওয়ার্থ। তারপরে তার কোলে এলেন কে? কোলরিজ। ওয়ার্ডসওয়ার্থের কোলে এলেন কোলরিজ। তারপরে যিনি এলেন তিনি হলেন ম্যান অফ আয়রন, যার নাম কি? লর্ড বাইরন। তারপর যিনি এলেন তিনি একদম, তার বুকে সেল বিধে আছে, খুব দুঃখ, জীবনে কোনোদিন সুখ পাননি, সেল বিধে আছে কার? শেলি। তারপরে এলেন কে? তারপরে এলেন কিটের মতো ছোট্ট প্রাণ নিয়ে তিনি এসেছিলেন, তার নাম হলেন কিটস। এইভাবে পরপর কিন্তু আপনারা মনে রাখবেন নামগুলো। আমরা যদি দেখে নিই, তিনি জন্মেছিলেন কবে? 7 এপ্রিল 1770 খ্রিস্টাব্দে। মারা গেলেন কবে? 23 এপ্রিল। এপ্রিল মাসে জন্ম, এপ্রিল মাসে মৃত্যু। ঠিক আছে, 1850। তার মেজর কিছু ওয়ার্ক আমরা দেখে নিচ্ছি। লিরিক্যাল ব্যালাড, ঠিক আছে, ফার্স্ট এডিশন 1798, সবাই জানি আমরা, পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট, নেট সেট পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, বিশেষ করে ইংলিশ রিলেটেড আর কি। লিরিক্যাল ব্যালাডস সেকেন্ড এডিশন 1800, 2 বছর পর। তাছাড়া তার আছে কি পোয়েমস ইন 2 ভলিউমস, যেখানে আমাদের এই কবিতাটি পাবলিকেশন হয়েছিল। তার মধ্যে রেজলিউশন ইন্ডিপেন্ডেন্স, বিশাল একটি বড় কবিতা। তাই এই কবিতাগুলোর সঙ্গে আমাদের পাবলিকেশন সেটা হচ্ছে এই আমাদের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এই কবিতাটা আমাদের পোয়েমস ইন 2 ভলিউমসে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। প্রকাশনাটা কোথায়? এটা আমাদের এসএলএসটিতে অবশ্যই আসার সম্ভাবনা প্রবলতম।
তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন 1810, গাইড টু দ্য লেকস, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে। লাস্টে প্রিলিউড। আমরা আরও অনেক ওয়ার্ক আছে, মেজরটা নিয়ে এসেছি, কারণ সব দিয়ে পাতা ভরিয়ে লাভ নেই। এইবার আমরা ডাইরেক্ট চলে আসবো কিসে, কবিতাতে। কবিতার একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের বলে দিই। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেখানে মানুষ কি হয়ে যাচ্ছে, আমরা জানি রোম্যান্টিক্স কারা, যারা নেচার প্রেমী, যারা প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতিকে ভালোবাসে, যেমন ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস। বিশেষ করে ওয়ার্ডসওয়ার্থ সব থেকে বেশি প্রকৃতি প্রেমী। বাংলায় আমরা দেখি জীবনানন্দ দাশ, ঠিক আছে। সেই রকম সেই ওয়ার্ডসওয়ার্থ তিনি দেখছেন কি বর্তমান মানে কন্টেম্পোরারি টাইম, তার কন্টেম্পোরারি টাইমে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য মানুষ প্রকৃতি থেকে কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। মানুষ কি করছে, মানুষ টাকা পয়সার পেছনে ছুটে বেড়াচ্ছে, মানুষ বস্তুবাদ, আমাদের মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, তার পেছনে মানুষ দৌড়াচ্ছে। টাকা ইনকাম করব, খরচা করব, এইভাবে আমরা বেঁচে থাকবো। তখনকার দিনে কবির ওই রকম লাইফস্টাইল দেখে তিনি এই কবিতা লিখেছেন মানুষের। তাহলে বর্তমান যুগে আমরা যদি দেখি, তাহলে ওয়ার্ডসওয়ার্থ থাকলে কি করতেন বলুন। তবুও তো আমরা ছোটোবেলায় যারা মোটামুটি 1995, 96 বা তার আগে 90s যারা জন্মেছি, আমরা ছোটোবেলায় কিন্তু মাঠে গিয়ে খেলেছি, ক্রিকেট খেলেছি, আমরা প্রকৃতিটা এনজয় করেছি। আমাদের হাতে মোবাইল ছিল না, আমাদের হাতে ইন্টারনেট ছিল না, আমরা কি করতাম, আমরা মাঠে খেলতে যেতাম, আমরা লুকোচুরি খেলতাম, আমরা কবাডি খেলতাম। মানুষ কি বর্তমানে তাই করছে? মানুষ বর্তমানে লুকোচুরিও বোধহয় মোবাইলে যদি কোনো গেম থেকে থাকে সেটাও খেলে, বোধহয় আছে, প্লে স্টোরে সার্চ করবেন হাইড অ্যান্ড সিক, দেখবেন ঠিক পেয়ে যাবেন কিছু একটা। ক্রিকেট, যেটা আমরা জানতাম আউটডোর গেম, ক্যারামটা ইনডোর গেম জানতাম, ক্যারামও ইনডোর, ক্রিকেটও ইনডোর। কী করে ক্রিকেট ইনডোর হচ্ছে? মোবাইলে খেলছে ক্রিকেট। ফুটবলও ইনডোর, ভাবা যায়? তাই মানুষ কিন্তু প্রকৃতি থেকে আরও পিছিয়ে যাচ্ছে। আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম, খুব রিসেন্ট, মোটামুটি দিন 10 আগে। ট্রেনে যেতে গিয়ে দেখছি যে ট্রেনটার প্ল্যাটফর্মটা ক্রস করলো, দেখছি যে নোংরা পড়ে আছে খুব। আমি বা ভালো কোনোদিন লক্ষ্য করিনি এত ভালো করে। আমি লক্ষ্য করলাম যে গোটা ট্রেনের পাশের লাইনে শুধু প্লাস্টিক, চায়ের কাপ, মাটির ভাঁড়, অমুক তসুক, শুধু নোংরা। বিস্কুটের প্যাকেট, চিপসের প্যাকেট, কুরকুরের প্যাকেট, বোতল, জলের বোতল তো অষ্টগন্ধা জলের বোতল, সব দেখছি পড়ে আছে, মানে গোটাটা। একটা স্টেশন থেকে একটা স্টেশনের মধ্যে আপনারা লক্ষ্য করবেন রেল লাইনের ধারে অবস্থাটা কী। তাহলে এই যে কাচড়াগুলো, এই যে এই নোংরাগুলো, এই আবর্জনাগুলো কি করবে? আমরা সবাই জানি প্রকৃতিকে কীভাবে দূষিত করছে প্লাস্টিক জাতীয় দ্রব্য বা উল্টোপাল্টা জিনিসগুলো। এই জিনিসগুলো তো ভরছে, পৃথিবীর তো আউটসাইডে যাচ্ছে না, পৃথিবীর মধ্যে থাকছে, এবং পৃথিবীর ভারসাম্যকে কী করছে, নষ্ট করছে, প্রকৃতির ভারসাম্যকে। যে সময় করোনা হয়েছিল, মানুষ লকডাউন মানে মানুষ বাইরে বেরোচ্ছিল না, নদীর জল পরিষ্কার চকচক করছে। যে পর্বত সিংহ কোনোদিন দেখা যেত না, সেখান থেকেও পর্বত সিংহকে দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে দেখা যাচ্ছে। এই রকম ধরনের মানুষ প্রকৃতিকে কি করছে, নষ্ট করছে। প্রকৃতির যে ছন্দ, সেই ছন্দ থেকে মানুষ কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে। মানুষ প্রকৃতিকে তো এনজয় করছেই না, মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। কিসের জন্য? অনলি ফর আর্নিং অ্যান্ড স্পেন্ডিং। ইনকাম করছে, খরচাও করছে। মানুষের যত ইনকাম বাড়ছে, মানুষের তত খরচা বাড়ছে। প্রকৃতির বিষয়ে কেউ কোনো কনসার্ন নেই। যতই আসুক, মানুষকে যতদিন পর্যন্ত মানে সচেতন মানুষকে করে করে সবাই পাগল, সরকার, লোকাল প্রশাসন সবাই মানুষকে সচেতন করছে, মানুষ হচ্ছে না। আমরাও চায়ের কাপটাকে কিন্তু জানলার ধারে টাক করে ফেলে দিচ্ছি। আমার মনে আছে, এটা 2 বছর আগে গল্প বলছি আপনাদেরকে। ট্রেনে যাচ্ছি, খড়গপুর লাইন, ওখানে আমি সামথিং চা খেয়েছিলাম, অনেক ছোট তখন, আমি বছর 2-3 বেশি হবে হয়তো, তখন অনেক ছোট। আমি কি করলাম, আমি চাটা খেয়ে চা একটা বিস্কুট খেয়েছিলাম, ঠিক আছে। তা সেইটা খাওয়ার পর আমার কি হলো, বিস্কুটটা মাটিতে পড়ে গেল খেতে, মানে ট্রেনে আর কি। আর চায়ের ভাঁড়টা আমি প্ল্যাটফর্মেই ছুঁড়ে মারলাম, ঠিক আছে। তা আমাকে একজন বলছে যে তুমি এক কাজ করতে পারতে, তুমি যখন প্ল্যাটফর্ম ছেড়ে যখন বেরিয়ে যাবে ট্রেনটা, তখন তুমি ফেলতে পারতে চায়ের ভাঁড়, মাটির ভাঁড়টাকে। আইলাম, দেখুন দাদা, ট্রেনে বা প্ল্যাটফর্মে কিন্তু মানুষের সাফাই কর্মী আছে, তারা পরিষ্কার করবে। কিন্তু যেটা আমাদের প্ল্যাটফর্মের বাইরে কোনো পুকুর আছে বা কোনো জঙ্গল আছে, সেখানে যদি আমি ফেলি জিনিসটা, ওখানেই পড়ে যাবে, ওখানেই জিনিসটা কিন্তু ডিস্টার্ব করবে গোটা প্রকৃতিকে। এটা কিন্তু সদ্গতি করে দেবে ওরা, যে করেই হোক, প্ল্যাটফর্মে পড়লে বা ট্রেনে পড়লে পরিষ্কার করে দিতে গেছে। তা এই যে প্রকৃতির প্রতি প্রেম মানুষের, এটা আমারও নেই। সত্যি কথা বলতে, যদি বলি প্রকৃতি প্রেমিক আমি, মিথ্যা কথা বলা হবে। কারণ প্রকৃতি প্রেমিক হলে এত জিনিস, প্লাস্টিকের জিনিস ইউজ করতাম না, খারাপ খারাপ দ্রব্য ইউজ করতাম না।
কিন্তু কোনো মানুষই এখন প্রকৃতি প্রেমে নেই, বর্তমানে একদম নেই, ওয়ার্ডসওয়ার্থের টাইমেও কিন্তু ছিল না। সেইটা দেখেই তিনি এই কবিতা লিখছেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই যে আমাদের গাছ কেটে বনভূমি জঙ্গল সাফাই করে বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, খুব ভালো কাজ, পৃথিবীর পক্ষে কি খুব ভালো, প্রকৃতির জন্য খুব ভালো, মানুষের পক্ষে কি খুব ভালো? এখন বর্তমানে ক্যান্সারের সংখ্যা প্রবল, এখন বর্তমানে ক্যান্সারের সংখ্যা, লাং ক্যান্সার প্রবল। কেন? অনলি ফর সিগারেট। কেন আগেকার দিনের মানুষ সিগারেট খেত না? আগেকার দিনের মানুষ বিড়ি খেত না? এয়ার পলিউশন, যতই এখন মন্ট্রিল প্রোটোকল হোক, কিয়োটো প্রোটোকল হোক, মানুষ শুনছে না, মানুষ সব কিছু নষ্ট করে দিচ্ছে। এইখানে তখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়েছিল ওয়ার্ডসওয়ার্থের টাইমে। সেইটা দেখে মানুষ দেখছে কি, যে মানুষ সবসময় গ্রাম ছেড়ে শহরে চলে আসছে। শহরে এসে কি করছে? শহরে এসে জনবসতি করছে এবং গ্রামগুলো নগরে রূপান্তরিত হচ্ছে, প্রকৃতিকে কেটে ফেলে দেওয়া হচ্ছে, নষ্ট করা হচ্ছে ধরে ধরে। সেইটা দেখে তিনি বলছেন কি এই কবিতাটা। বেশ অনেকক্ষণ বকা হলো, এবার কবিতাটা চলে আসি। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। কবে কম্পোজ করা হয়েছিল? 1802 খ্রিস্টাব্দে কম্পোজ, ঠিক আছে, মানে লেখা হয়েছিল। পাবলিকেশন কবে? এগুলো কিন্তু স্ট্যাটিক পোর্শন, মনে রাখবেন এগুলো। পাবলিকেশন কবে? 1807 খ্রিস্টাব্দে। কোথায়? পোয়েমস ইন 2 ভলিউমস, মনে রাখবেন। এটা কি টাইপের কবিতা? সনেট। সনেটের টাইপ কি? পেত্তারকান সনেট, হুইচ ইজ অলসো কল্ড অ্যাজ ইটালিয়ান সনেট। মানে পেত্তারকান আর ইটালিয়ান সনেট কিন্তু সেম জিনিস। আপনারা পড়ে গেলেন পেট্টাকান, পরীক্ষা দিলে ইটালিয়ান বাস হয়ে গেল, এরকম কিন্তু না, দুটো কিন্তু সেম জিনিস। পেট্টাকান বা ইটালিয়ান দু জায়গায় কিন্তু মেনশন করেছি, দেখুন অবলিক দিয়ে, আর এখানে ইজ অলসো কল্ড করে। দেখুন এটা পেট্টাকান সনেটটা কি হালকা করে জেনে নিই, পরীক্ষা খুব এটা আসবে না। নেমড আফটার দ্য ইটালিয়ান পোয়েট ফ্রান্সিসকো পেট্রার্ক, ঠিক আছে, ফ্রান্সিসকো পেট্রার্কের নামাঙ্করণে এই সনেটের টাইপটা করা হয়েছে। স্পেন্সারিয়ান সনেট, অনেক কিছু সনেট আছে আমাদের। বাট ইট ওয়াজ নট ক্রিয়েটেড বাই পেট্রার্ক। পেট্রার্ক কিন্তু এটা ক্রিয়েট করে যায়নি, তার নাম অনুসারে করা হয়েছে। রাদার ইট ওয়াজ ক্রিয়েটেড বাই রেনেসা পোয়েটস। নবজাগরণের যে কবিরা, তারা এই ধরনের সনেট কিন্তু ক্রিয়েট করেছিল। টোটাল কটা লাইন? 14 লাইন, আমরা সবাই জানি। ফার্স্ট 8 লাইন আর কল অক্টেভ বা অক্টেট, আর শেষ 6টা লাইনকে বলা হয় কি? সেস্টেট। অক্টেভ বা অক্টেটে কি করা হয়? অক্টেভ বা অক্টেটে আমাদের যে প্রবলেমটা কি? প্রবলেমটা এই যে প্রকৃতিকে যে মানুষ ইউজ করছে বাজেভাবে, প্রকৃতি থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, সেই প্রবলেম। এবং শেষ স্টেটে কি হচ্ছে? রেজলিউশন। সেটা রেজলিউশন সমাজের ক্ষেত্রে হতে পারে, রোম্যান্টিক্সদের ক্ষেত্রে নিজেরা কীভাবে আমি বেরিয়ে আসবো, নিজের মাধ্যমে, আমিত্বের মাধ্যমে আমি 10 জনকে শেখাচ্ছি। দিস ইজ রোম্যান্টিসিজম। ক্লাসিক্সরা এসব পছন্দ করে না। ক্লাসিক্সরা বলে বাবা আমাদের সব প্রকৃতির কাজে আমাদেরকে যা ঘটছে সেটা নিয়ে বলতে হবে, বেলিন্দার জগতে থাকতে হবে, বাস। ক্লাসিক রোম্যান্টিসিজমরা কি চেষ্টা করে, আমার মধ্যে থেকে যখন একটা পোয়েট কবিতা লিখছে, যে কবিতা যখন দিচ্ছে, মানে রিডারের হাতে যখন যাচ্ছে, তখন কবিতাটা শুধুমাত্র রিডারের নয়, কবিতাটা হচ্ছে সবার, সমস্ত মনুষ্য জাতির, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইমোশন সমস্ত মানুষের মধ্যে আছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে। বুঝতে পারলেন জিনিসটা কি বললাম আমি? রোম্যান্টিক্সরা আমি বলে 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 এটা সমস্ত মানুষের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয় জিনিসটা। ওকে, বেশ খুব ডিটেলসে আমি যাব না। রাইম স্কিম কি? এ বিবিএ সিডি সিডি সিডি, অর্থাৎ কি অক্টেভটা হচ্ছে এ বিবিএ আর শেষেরটা সিডি সিডি সিডি। ওকে, মনে রাখতে হবে এটা। বেশ, তাহলে আমরা কবিতায় চলে যাচ্ছি ডাইরেক্ট। দেখুন কি বলছে। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। এখানে দুটো হচ্ছে, কি হচ্ছে বলছে, ওয়ার্ল্ড মিনস এখানে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এর একটা মিনিং হচ্ছে যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডটা আমাদের মধ্যে চরমভাবে চলে এসেছে, একটা মানে। আর একটা মানে হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড মানে প্রকৃতি, সেই প্রকৃতি আমাদেরকে নিয়ে চরমভাবে বিরক্তি অবস্থায় আছে, ঠিক আছে। দিস ইজ টু মাচ, আমরা বলি না তুমি খুব বিরক্ত করছো আমাকে, তাই ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, আমাদের জন্য প্রকৃতি খুব বিরক্ত হয়ে আছে। বা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, বস্তুগত পৃথিবী, যেখানে আর্নিংস, মানি, প্যাশন, প্লেজার, পাওয়ার, সেটা আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে
হাভি হয়ে গেছে বা আমাদের উপর উঠে বসে পড়েছে একদম, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি অ্যাজ আওয়ার নেচার। আমাদের নেচার কি হয়ে গেছে কবির মতে, আমরা হয়ে গেছি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের আন্ডারে চলে এসেছি। আমাদের ওপর টাকা পয়সা, প্যাশন, প্লেজার, পাওয়ার। প্লেজার মিনস নট অনলি ন্যাচারাল প্লেজার, আওয়ার ওন ক্রিয়েটেড। সবার একটা নিজস্ব প্লেজারেবল স্থান আছে। সবাই মনে করে যে আমার ক্ষেত্রে এই জিনিসটা প্লেজার, কারোর ক্ষেত্রে মানিস প্লেজার, কারোর ক্ষেত্রে ফ্যামিলি প্লেজার, কারোর ক্ষেত্রে অন্য কিছু যাই হতে পারে, কারোর ক্ষেত্রে ভ্রমণ প্লেজার। কিন্তু যার ক্ষেত্রে মানিটাই প্লেজার হয়ে যায় না, সে সমাজে প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিস্টার্ব করে। হ্যাঁ জানি টাকা এসেন্সিয়াল, জীবনে মানি এসেন্সিয়াল, কিন্তু সেটাই আমার জগৎ যখন আমরা মনে করে ফেলি, আমাদের কিন্তু কপালে দুঃখ আছে বস। ঠিক আছে, সব কথা বলছি আমি। বলছি দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন। লেট অ্যান্ড সুন মানে কি, অতীত এবং ভবিষ্যৎ, পাস্ট অ্যান্ড ফিউচার। মানে কি, মানে আমাদের কাছে কিন্তু ওয়ার্ল্ড আমাদের ওপর, আমাদের প্রতি বিরক্ত, পাস্টেও ছিল, এখনও হচ্ছে, মানে ভবিষ্যতেও হবে, ফিউচার। ঠিক আছে, বা আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের ওপর পাস্টেও ছিলাম, ফিউচারেও আমরা থাকবো। গেটিং অ্যান্ড স্পেন্ডিং। গেটিং মিনস কি, আর্নিং। আমরা ইনকামও করছি, স্পেন্ডিং মানে কি, এক্সপেন্ডিচার, খরচা। আমরা খরচা এবং ইনকাম, কামাই করব, খরচা করব, এই জিনিসের ওপরে আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণ কি হয়ে গেছে, নির্ভরশীল হয়ে গেছে। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স। আমরা কি করছি, পাওয়ার্স মিনস এখানে কি, এনার্জি। আমরা কিন্তু আমাদের এনার্জি কিসে ওয়েস্ট করছি, কিসে নষ্ট করছি, না তো গেটিং অ্যান্ড স্পেন্ডিংয়ের ওপরে, ইনকামের ওপরে অ্যান্ড খরচার ওপরে আমরা কিন্তু বেশি পাওয়ারটা, বেশি এনার্জিটা আমরা লস করছি। আমাদের সমস্ত এনার্জি, আমাদের সমস্ত চিন্তাধারা, আর্নিং, খরচ। একজন মাসের শেষে কেউ ইনকাম করে, সরি মাসের শেষে কেউ ইনকাম করে, মাসের প্রথমে ইনকাম করছে, সেই ইনকাম যেই তার মাইন্ডে ঢুকলো ভাই, সে চিন্তা করলো কোথায় কোথায় আমার খরচটা হবে। এবং মাসের শেষে বলে 20 তারিখ 25 তারিখে, ও বাবা আর টাকা নাই গো, আর পাচ্ছি না, আবার মাসটা কবে ফুরাবে। সবার ক্ষেত্রে হয়, আমারও হয়, আপনারও হয়, সবার ক্ষেত্রেই হয় জিনিসটা। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, আমাদের চিন্তাধারাটা, আগেকার মানুষের মধ্যে বা অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে কি চিন্তাধারা ছিল, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সাধারণভাবে থাকবো, অসাধারণ চিন্তা করব। চিন্তা মানে কি, অসাধারণ চিন্তা, ক্রিয়েটিভ, সৃজনশীলতার ওপর চিন্তা, কিভাবে মানুষের দশের উপকার করা হয় তার উপর চিন্তা, কিভাবে আমরা নিজের জ্ঞানকে ডেভেলপ করব তার উপর চিন্তা। তাহলে আমরা কবির মতে কি হচ্ছে, আমরা নিজের এই এনার্জিটাকে, নিজেদের যে আমাদের মোরালি ডেভেলপমেন্ট, এই এনার্জিটাকে আমরা লস করে শুধুমাত্র কীভাবে ইনকাম করব, কীভাবে খরচা করব, এর ওপর আমরা ওয়েস্ট করছি টাইমটাকে। আশা করছি দুটো লাইন আপনাদের কাছে একদম ক্লিয়ার। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ফোন নাম্বার তো আছেই, ফোন করে জিজ্ঞেস করে নেবেন। এনি টাইম, রাত্রি 2:02 অবধি আমি আছি আপনাদের জন্য। ঠিক আছে, লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। আমরা কি করছি, আমরা নেচারের প্রতি খুবই অল্প দৃষ্টি দিচ্ছি বা দৃষ্টি দিচ্ছি না, লেস কনসার্ন অ্যাবাউট নেচার। আমরা নেচারের ওপরে একদম মানে কোনো দৃষ্টিপাতই নেই। নেচারকে আমরা দেখছি কীভাবে, নেচার আছে আছে কি হবে, এই নোংরা করছি, এই ডিস্টার্ব করছি, গাছ কেটে দিচ্ছি, ন্যাচারাল ইন্ডাস্ট্রি করছি, এতে আমাদেরই ভালো, আমাদের ইনকাম বাড়ছে। আমরা উই আর ফার ফ্রম নেচার, নেচার থেকে আমরা দূরে সরে যাচ্ছি, দূরে, আরও দূরে সরে যাচ্ছি নেচার থেকে। আমরা নেচারকে আমরা কখনোই ভালো করে দেখছি না। বলছে আমরা এত কিছুর জন্য নিজেদের এনার্জিটা ওয়েস্ট করছি, নেচারের দিকে আমাদের কোনো কনসার্নই নেই। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে। আমরা কি করছি, আমরা নিজেদের হৃদয়, নিজেদের চিন্তাধারা, এগুলোকে আমরা কি করছি, এই নিজেদের হৃদয়, নিজেদের চিন্তাধারা, এই জিনিসগুলোকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি। কোথা থেকে, নেচার থেকে। এখানে দেখুন নেচারের এনটা ক্যাপিটালে আছে, পার্সনিফিকেশন। এখানে নেচার বলতে শুধুমাত্র প্রকৃতি নয়, গাছপালা শাকসবজি নয়, এখানে নেচার বলতে হিউম্যান নেচার অলসো, মানুষের যে ইমোশন। একটু পরেই বুঝতে পারবো, লাইনটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের।
মানুষের যে ইমোশন সেই নেচারের কথা বলা হয়েছে। মানুষের নেচার কি? মানুষের নেচার হচ্ছে আত্মার গুণ কি? জ্ঞান লাভ করা। তা এই যে মানুষের নেচার হচ্ছে সবার সঙ্গে থাকা, প্রকৃতিকে মেনে এগিয়ে চলা, এই নেচার। আমাদের নেচারে কি? হিউম্যানিজম। আমাদের নেচারে কি? সোশ্যালিজম। আমরা সামাজিক জীব, আমরা হচ্ছি সামাজিক জীব, মানুষ আমরা মানে। কিন্তু আমরা কি করছি? সেইটাকে অ্যাপ্রিসিয়েট, নেচারটাকে না করে আমাদের যে মানে হিউম্যানের যে একটা প্রাইমারি নেচার সেটাকে আমরা না করে আমরা দূরে সরে যাচ্ছি। আমরা এখন কি করছি? সবার সঙ্গে শত্রুতা। আমি যদি ব্যবসা করছি, আরেকজন ব্যবসা করছে, আমাকে ডাউন করে আরেকজন ওঠার চেষ্টা করছে। তা এই যে হিউম্যান নেচার, আমরা 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই জিনিসটা হয় না বাবা। এখন আর এই জিনিসটা হয় না। এখনকার দিনে কি হচ্ছে? একা আমি করি কাজ, জিতবো আমি, করবো রাজ। বাহ, ভালো কবিতা আমিও লিখতে পারি, স্পটে হয়ে গেল। যাই হোক, আর কি বললাম মনে নেই। আচ্ছা, সেই জিনিসটা, এটা আমাদের এখন নেচার। তাহলে হিউম্যান নেচারকে ওখানে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, আমরা আমাদের হৃদয়টাকে দূরে সরিয়ে দিচ্ছি। এ সডিড বুন। সডিড বুন মানে কি? একটা মূল্যহীন উপহার বা পার্থিব সুখ। পার্থিব সুখের দিকে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। পার্থিব সুখ কি? এখানে কিন্তু একটু রিলিজিয়াস পয়েন্ট চলে আসছে। পার্থিব সুখ, পার্থিব সুখ যদি আমরা দেখি, দেখুন তাহলে বলছে যে অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি, অ্যাকর্ডিং টু ইসলাম, অ্যাকর্ডিং টু হিন্দুইজম, সব জায়গাতেই বলা হচ্ছে যে পার্থিব সুখের থেকে আফটার ডেথ যে লাইফটা আছে সেই লাইফটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু মানুষ দেখছে কি? যদি আমরা কোনো ঈশ্বর বিশ্বাসী না হই, যদি আমরা নাস্তিক হই, তবু যদি আমরা ধর্ম মতে বেঁচে থাকতে ভালো কাজ করি, তাহলে কি হবে? মনে করি আমরা পরবর্তী ভালো কাজ হবে। যদি ধরুন পরবর্তী জীবন নেই, ডেথেই সব কিছু শেষ, তাহলে যদি আমরা বর্তমান যুগে ভালো কাজ করে থাকি, তাহলে তো আমাদের পক্ষে মঙ্গল। আমরা যাওয়ার পর লোকে 10টা লোক সুনাম করবে। আর কোনো চোর ছেঁচোর যদি মরে যায়, তখন আমরা কি বেশ হয়েছে গেছে। কোনো রেপিস্ট যদি মরে যায়, বেশ হয়েছে গেছে, আরও আগে গেল না কেন। আর কোনো ভালো লোক যদি মারা যায়, সত্যি ভগবান মানুষকে কেড়ে নেয়, ভালো লোককে রাখে না। আমরা কি করি? আমাদের হৃদয় থেকে একটা কান্নার অনুভূতি আসে। তার জন্য বলছে মানুষ কি করছে? পার্থিব সুখটা দেখছে। আমি কামাই করব, খাবো, বেরিয়ে যাব। নেচারকে আমার কোনো দরকার নেই। আমরা ভবিষ্যতের কথা চিন্তা করছি না, যে ভবিষ্যতের প্রজন্ম কী করে থাকবে সেই বিষয়ে আমরা চিন্তা করছি না। আমরা নিজেরা করছি। একটা প্লাস্টিক খেলাম, পুকুরের জলে ছুঁড়ে ফেলে দিলাম, সেই প্লাস্টিকটা কোথায় যাবে? পৃথিবীর থেকে কি বেরিয়ে যাবে সেই জিনিসটা? নাকি আপনি ট্রেনে করবে, আমি ট্রেনে করে তাকে দিয়ে আসবো, বা নাকি হেলিকপ্টারে করে স্পেসে দিয়ে আসবো, সূর্যে দিয়ে আসবো? সে তো পৃথিবীতেই আছে, সে তো ভরিয়ে দিচ্ছে নোংরাতে। এই যে গাছগুলো কেটে দিচ্ছে, আমরা বিল্ডিং করছি, পৃথিবীতে তাহলে অক্সিজেনটা কোথা থেকে আসবে? পরিবেশ দূষণটা আটকাবে কে? ক্যান্সার হবে না কেন? এত গ্যাস, এত কলকারখানার ধোঁয়া, গ্যাসগুলো তো হবে আমাদের। তাহলে আমরা কি করছি? পার্থিব সুখ দেখতে গিয়ে আমরা কিন্তু ইটার্নাল সুখটা ভুলে যাচ্ছি। ওকে, নেক্সট দেখুন, দিস সি দ্যাট বেয়ার্স হার বোজম টু দ্য মুন। এই যে সমুদ্র, যে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে চাঁদের সামনে, এখানে কি বলা হচ্ছে? এখানে দুটো মিনিং। একটা হচ্ছে এখানে দেখুন দিস সি, এখানে পার্সনিফিকেশন চলে এসছে আমাদের। এই যে সমুদ্র, যে বুক চিতিয়ে চাঁদের সামনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ চাঁদ এবং সমুদ্র, এই দুটোর মধ্যে যে একটা কি মেলবন্ধন। এবার চাঁদ সমুদ্রের কি মেলবন্ধন? চাঁদ সমুদ্রের মেলবন্ধন জোয়ার ভাটা। বুঝতে পারছেন? জোয়ার ভাটের চাঁদ সমুদ্রের বিশাল, এটা তো প্রকৃতির মধ্যে, এটা তো প্রকৃতির খেলা। চাঁদ সমুদ্রের মেলবন্ধন হচ্ছে কি, চাঁদ সূর্যের প্রভাব থাকে, চাঁদের প্রভাবটা বেশি থাকে। চাঁদের প্রভাবে হচ্ছে কি জোয়ার ভাটা হচ্ছে আমাদের, সমুদ্র ফুলিয়ে ফেপে উঠছে। এখানে কি জোয়ারের কথা বলা হয়েছে, সমুদ্রের যে বিউটির কথা বলা হয়েছে, যা চাঁদের সঙ্গে একাত্ম বোধ করছে। কোথায় চাঁদ, কোথায় সমুদ্র, কত দূরে অবস্থা তার কোনো ঠিক নাই, কিন্তু সেখান থেকেও তাদের একটা কি হচ্ছে, একটা কানেকশন কিন্তু ফিল হচ্ছে। আর মানুষ সেই কানেকশনটা পৃথিবীতে থেকেও, প্রকৃতিতে অবস্থান করেও সেই কানেকশন কিন্তু করতে পারছে না। এটাই হচ্ছে কবির আক্ষেপ, এটাই কবির রিগ্রেট। কবিতাকে বুঝুন নিজের ভাবে, নিজের মতো করে কবিতাকে বোঝার চেষ্টা করুন। আমি মানে বলছি মানে আমি শ্রেষ্ঠ, আমি যে হ্যাঁ সৌরভ স্যার বলে দিয়েছি বাবা এটাই আসল মানে, তা নয়। কবিতা হচ্ছে একার না, কবিতা হচ্ছে সবার। বিভিন্ন ক্রিটিক্সরা বলে গেছে, আপনি নিজেও কবিতার 10টা মানে বার করতে পারেন। দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স, যে বাতাস যেটা শব্দ করে, শোঁ শোঁ শব্দ করে যেটা বয়ে চলে, এখানে একটা হিউম্যান ইমোশনের কথা বলা হচ্ছে। হাউলিং উইন্ডটা হচ্ছে কি হিউম্যান ইমোশন। এটা পরে আমরা বুঝতে পারবো কি কেন বলছে। সেটা সবসময় বয়ে চলছে, হিউম্যান
ইমোশনটা সবসময় বয়ে চলছে, সবসময় বাতাস বয়ে চলছে। অর্থাৎ এখানে একটু কি বলা হচ্ছে, একটু নেচারের কথা বলা হচ্ছে। এখানে একটা প্রকৃতির নেচারের কথা বলা হলো, সি মুন, প্রকৃতির নেচারের কথা বলা হলো। আর এখানে বলা হচ্ছে হিউম্যান নেচারের কথা, হিউম্যান নেচার, মানুষের ইমোশন, সেই কথা বলা হচ্ছে। সেটাও কিন্তু বয়ে চলছে, সেটাও মানুষের ইমোশনও বয়ে চলছে, মানুষের প্রকৃতিও বয়ে চলছে। এইবার পরের লাইনে দেখুন কি হচ্ছে, আর আপ গ্যাদার নাও লাইক এ স্লিপিং ফ্লাওয়ার। এখানে দেখুন, এখানে একটা লাইনেই দুটো প্রকৃতির কথা বলা হলো। একটা এই লাইন থেকে হিউম্যান প্রকৃতি, যেটা বলছে কি হিউম্যান ইমোশন এখন কি হচ্ছে, স্টপ হয়ে গেছে। কেমন স্টপ হয়ে গেছে না, তো স্লিপিং ফ্লাওয়ার, ঘুমন্ত ফুলের মতো। ঘুমন্ত ফুল যেমন রাত্রিবেলা কি হয়ে যায়, পেটালগুলো অফ হয়ে যায়, সেই ঘুমন্ত ফুলের মতো কিন্তু এখানে আমাদের ইমোশনটা হয়ে গেছে। তাই হাওয়াটা স্টপ হয়ে গেছে, হাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে, কেমন করে, স্লিপিং ফ্লাওয়ার্সের মতো। এখানে দেখুন কি বললো প্রথম লাইনে, এই লাইনটায় কি বললো, এই লাইনটায় বলা হলো প্রকৃতির কথা, এই লাইনটায় হিউম্যান ইমোশনকে উইন্ডের সঙ্গে। আমাদের মন, আমাদের যে হৃদয়, আমাদের যে ফিলিংসটা কিন্তু সবসময় বয়ে চলে, এক জায়গায় স্থির থাকে না, সব সময় বয়ে চলছে। তেমনি এখানে কিন্তু নেক্সট লাইনে, এইটা 3 নম্বর লাইনে, এক ধরি 1 2 3 নম্বর লাইনে এখানে কি বলা হচ্ছে, যেমন ফুলগুলো যেমন বন্ধ হয়ে যায়, স্লিপিং ঘুমন্ত ফুল যেমন হয়ে যায়, তেমনি কিন্তু হিউম্যান ইমোশনটাও স্টপ হয়ে যাচ্ছে, গ্যাদার হয়ে যাচ্ছে এক জায়গায়, বয়ে চলতে পারছে না। তারপর লাইনে বুঝতে পারবেন, ফর দিস এভরিথিং উই আর আউট অফ টিউন, আমরা ছন্দ হারিয়ে ফেলেছি সব কিছু থেকেই। তাহলে প্রকৃতি থেকেও আমরা ছন্দ হারাচ্ছি, আমরা প্রকৃতির শোভা দেখেও মুগ্ধ হচ্ছি না, আবার আমাদের ইমোশনও কাজ করছে না প্রকৃতির ওপরে। আমরা সব কিছু থেকে কিন্তু ছন্দ হারিয়ে ফেলেছি। উই আর আউট অফ টিউন, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। উই আর আউট অফ টিউন, আমরা কিন্তু ছন্দ হারিয়ে ফেলেছি। ওকে, ইট মুভস আস নট, এটা আমাদের ইমোশনকেও মুভ করছে না, যে প্রকৃতিকে দেখো কত সুন্দর, আমাদের ইমোশনকেও কিন্তু এটা মুভ করছে না, যে প্রকৃতি কত সুন্দর সেটা তুমি দেখো। আমাদের হৃদয় কিন্তু কি হচ্ছে, আনন্দে উদ্বেলিত হচ্ছে না, যে প্রকৃতি এত সুন্দর, আমরা দেখি চলো প্রকৃতিকে আমরা খেয়াল রাখি, প্রকৃতির আমরা কোনো পৃথিবীর কোনো ক্ষতি করব না, আমরা সবার জন্য কিন্তু সব কিছু রেখে দেবো, এটা কিন্তু আমরা করছি না। এটা আমাদের হৃদয়কে আর নিয়ে যাচ্ছে না, আমাদের ইমোশনকে আর কিন্তু ঝড়ের বেগে নিয়ে যাচ্ছে না। আমরা কি হচ্ছে, আমরা রোবোটিক হয়ে গেছি, আমরা রোবট হয়ে গেছি, আমরা শুধু ইনকাম করছি, খরচা করছি, বাস আমাদের পার্থিব সুখটা আমার দেখতে হয় বাবা, আর কিছু দেখার দরকার নেই। গ্রেট গড, গ্রেট গড বলা হচ্ছে, খ্রিশ্চানিটি তিনি বেরিয়ে আসতে পারছেন, গ্রেট গড আই উড রাদার বি আ পেগান, আমি একটা প্যাগান হতে চাই। আমি প্যাগান কারা, একটি পুরনো ধর্ম পৃথিবীর, সেই প্যাগানরা কি করতো, অলমোস্ট নাস্তিক, ওরা কিসের উপর, প্রকৃতিকে প্রেমিক ছিল, প্রকৃতিকে পুজো করত। আমরা আগেও দেখেছি পৃথিবীর যখন মনুষ্য সৃষ্টি হয়, মানুষ ভূমিকম্প, ঝড়, বাতাস, এগুলোকে মানুষ কি মনে করতো, দেবতারা খেপে গেছে, এরা বলতো কি প্রকৃতি খেপে গেছে, তাই প্রকৃতির পুজো করো। আমরা কি করব, প্রকৃতি মানে কি হিউম্যান নেচার। এই প্যাগানের সময়ে মানুষের মধ্যেও মানুষ ছিল সরল, একে ওকে বাঁশ দিয়ে সরিয়ে দেবো, আচ্ছা সৌরভ স্যার এই করছে, দাঁড়া ওকে আমি 12টা বাজাচ্ছি, এই জিনিসটা ছিল না। বা আচ্ছা আমার ব্রেকআপ হয়ে গেছে, দাঁড়া ওর এবার ব্রেকআপটা ঘটিয়ে আসি নতুন প্রেমিককে নিয়ে, এই বা নতুন প্রেমিকা নিয়ে, এই দাঁড়া তোর 12টা বাজছে, এই জিনিসটা ছিল না, এই জিনিসটা কখনোই ছিল না। যদি আমরা লাস্ট রাইড টুগেদার পড়ি, কি দেখতে পাবো ওখানে, যে ওখানে বলছে কি, যে আমি আমার প্রেমিকা ছেড়ে চলে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি তার জন্য কোনো রকম তার ক্ষতি চাইছি না, আমার মধ্যে রিগ্রেট নেই, আমার মধ্যে কি আছে, আমি একটা লাস্ট রাইড করতে পারলেই বাস আমি সুখী, আমি তাকে দোষ দিচ্ছি না। বা অ্যাস্ট্রোফিল স্টেলাতে, কি কবিতার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি আমি, সে অ্যাস্ট্রোফিল স্টেলাতেও কিন্তু কবি বলছে কি, যে আমি কিন্তু এই কবিতাটা লিখছি আমার হৃদয়ের প্যাং থেকে। কবিতা মনে আছে, কবিতার সাবস্টেন্স মনে আছে, কবিতাটা নামটা মনে পড়ছে না আমার, কি বেশ ছিল রাইটিং, কবি ওখানে, কবি মিউজকে প্রার্থনা করছে, কবি লিখতে পারছে না কবিতা, হৃদয়ের প্যাং আসছে না তার, সে কিন্তু তার পেনেলোপি ডিভারাক্স, সিডনির কবিতা এটা, অ্যাস্ট্রোফিল স্টেলার কি এটা নামটা কবিতা হয়েছে ওই সিরিজেরই, যাই হোক। তো সেখানে মানুষের মধ্যে ইমোশনটা কিছুটা সরল ছিল। তো এখানেও বলছে যে কবি ওয়ার্ডসওয়ার্থ, যে আমি প্যাগান হতে চাই, যারা প্রকৃতি পুজো করছে, প্রকৃতি প্রেমিক, প্লাস তাদের মানুষের মধ্যে ইমোশনটা কাজ করছে সরলভাবে, যেখানে কি করতে পারে, শিশুর মতো কাজ করে, যেখানে প্রকৃতিকে প্রেম করে এবং মানুষের মধ্যে
সামঞ্জস্য বজায় রাখবে, এবং সামঞ্জস্য বজায় থাকার কারণে প্রকৃতির প্রতিও কিন্তু প্রেম থাকবে একটা। A pagan settled in a creed out on, so I might be standing on a pleasant lee. লি মানে কি? উপত্যকা। আমি কিসে থাকবো? আমি একটা উপত্যকায় থাকবো, যেখানে আমাকে খুব প্লিজেন্ট, সেই প্লিজেন্টটা কীরকম? প্রকৃতির প্লিজেন্ট। আমি যদি প্যাগান নিয়ে আমি একটা উপত্যকায় দাঁড়িয়ে থাকবো, সেখানে প্লিজেন্ট, সেটা আমাকে সুখ দেবে, নট মেটেরিয়ালিস্টিক প্লেজার, ন্যাচারাল প্লেজার, যেটা একটু আগে আমি আপনাদের কথাতে বলছিলাম। ঠিক আছে? উপত্যকা, উপত্যকা। আমার পড়ানো বুঝতে পারছেন তো? অনেকে আবার বুঝতে পারে না, বলে স্যার কি বলছে কিছু বোঝা যায় না। আপনারা বুঝতে পারছেন তো? হ্যাভ গিম প্লিজ, আমি দেখবো, দ্যাট উড মেক মি লেস ফরলোন। ফরলোন মানে লোনলি, আইসোলেটেড। বলছে আমি দেখবো এমন কিছু, আইসোলেটেড, আমি এমন কিছু দেখবো যেটা দেখে কিন্তু আমার মনে হবে না যে আমি একাকিত্ব আর আছি। এখানে কবি টাইপের যারা মানুষ আছে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা মনে করছে কি প্রকৃতি থেকে সবাই দূরে সরে যাচ্ছে, প্রকৃতিতে আমরা একা, উই আর লোনলি, আমাদের কেউ নেই। রোম্যান্টিসিটির রোগও আছে একটা, সুখীরা বোঝে না কবিদের অসুখ। তো কবিদের রোম্যান্টিসিটি যেটা নেচারে আছে, কি নেচারে আছে? যে বাবা আমি একা, আমাকে কেউ বোঝে না, আমি কারুর জন্য, কেউ আমার নেই, আমি একা, আমি কি করব? তো এইখানে বলছে আমি যদি প্যাগানের মতো করে কোনো একটা প্লিজেন্টলি, ন্যাচারালি প্লেজারেবল লিতে, উপত্যকায় যদি দাঁড়িয়ে থাকি তৃণভূমিতে, সেখানে আমি তাকাবো এবং দেখবো সেখানে আমি একা নই, লেস ফরলন, লেস আইসোলেটেড, লেস ডিসোলেটেড। কারা থাকবে তার সঙ্গে? হ্যাভ সাইট অফ, আমি দেখবো কি, কি দেখে আমি দেখবো? এখানে গ্লিম্পিস সাইট, দেখুন এখানে বলছে যে গ্লিম্পিস করছি, দেখে বুঝতে পারবো যে আমি একা নই। এবার এখানে বলছে হ্যাভ সাইট, কি দেখবে? এখান থেকে এটা চলে আসুন, হ্যাভ সাইট অফ প্রোটিয়াস, গ্রিক গড রাইজিং ফ্রম দ্য সি, গ্রিক গড, সমুদ্রের দেবতা, যে সমুদ্র থেকে উঠবে। এবার দেখুন জিনিসটা, এবার এই তুলনাটা কেন আনা হয়েছে, ওয়াই দিস কম্প্যারিজন? দেখুন আমরা মনে করছি কি বিভিন্ন মাইথোলজিতেও বলা হয়, যেমন অ্যাডাম ইভ কিন্তু গডের সঙ্গে কানেক্ট ছিল তারা। আমাদের হিন্দু ধর্মে আগেকার দিনের মুনি ঋষিরা, তারা কিন্তু গডের সঙ্গে কানেক্টেড ছিল। ইসলামেও বিভিন্ন নবীরা, তারা কিন্তু গডের সঙ্গে কানেক্টেড ছিল। কেন ছিল? তারা সরল মানুষ ছিল বলে। বিভিন্ন নবীরা, বিভিন্ন ফেরেশতারা, তারা কি ছিল? তারা পুরো আল্লাহর সঙ্গে কানেক্টেড। হোয়াই? কারণ তারা সরল ছিল। কোনো জটিল মানুষ কখনো কোনো দেবতার দর্শন পাবে না। তো এখানে বলছে প্যাগান হচ্ছে পুরনো সময়, পুরনো যুগে যাব, এবং আমি একটা উপত্যকায় একা দাঁড়িয়ে থাকবো, যেখানে আমার লোনলি মনে হবে, দেখবো আমি যেখানে সমুদ্রের গড় উঠে আসছে সমুদ্র থেকে। এখানে প্রকৃতিকে পুজো করতে বলছে, প্লাস এখানে কি করতে বলছে? এখানে বলছে মানুষকেও একটা ন্যাচারাল হতে হবে। আমি যা পড়াচ্ছি না আপনাদের, আমার কিন্তু কোনো রকম কোনো স্ক্রিপ্ট নাই, আমার নিজের বর্তমান যে ইমোশন কাজ করছে, সেই ইমোশন দিয়ে আমি আপনাদের পড়াচ্ছি। কিছু কিছু হয়তো ভুল মুখ দিয়ে বেরিয়ে যেতেও পারে, আপনারা সেটা নিজেও গুণে আমাকে মার্জনা করে দেবেন। কারণ আমি ওই বাঁধিয়ে একটা নিজস্ব একটা কি বলে ওটাকে, নিজেকে তৈরি করে নিয়েছে আমি কিন্তু পড়াই না। ঠিক আছে? আমার নিজের যেটা মনে আসে, বর্তমানে যে কথাগুলো আসে, সেই কথাগুলো আপনাদের সঙ্গে বলবো। অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু প্লিজ হাত জোর করে বলছি, যদি কারো খারাপ লাগে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন, কোনো কিছু কথা যদি আমার খারাপ লেগে থাকে। দেখুন আমরা তাহলে কী করছি, প্রোটিয়াসকে দেখছি। প্রোটিয়াসকে দেখতে হবে কবি, কেন? তো কবি দেখছে আমি সেই জায়গায় আছি যেখানে আমিও সরল, সব সরল, প্রকৃতি পুজো করছি, আমার প্রোটিয়াস উঠে সমুদ্র দেবতা উঠে আসছে। অর হিয়ার, অথবা শুনবো, আমি কি শুনবো? ওল্ড ট্রিটনের ব্লো হিস্ট রেড হর্ন, বা তার শঙ্খ, তা সে শঙ্খ বাজাচ্ছে, শঙ্খনাদ। শঙ্খনাদ কখন হয়? যখন কোনো কিছু সূচনা হয়, যুদ্ধেরও হতে পারে, ভালো কাজেরও হতে পারে। সেই শঙ্খনাদ আমরা ওল্ড ট্রিটনে শুনতে। ওল্ড ট্রিটনকে আমরা মারমেড দেখেছি, মৎস্য কন্যা, এটা মারমেন, মৎস্য কন্যার অপোজিট কি? পুত্র, মৎস্যপুত্র। হ্যাঁ, মৎস্যপুত্র, দেবতারই কোনো একটা পুত্র, সে সমুদ্রে থাকে, এবং তার মানে বডিটা হচ্ছে, মুখটা থেকে বডিটা হচ্ছে মানুষের মতো, আর বাকি অংশটা হচ্ছে পায়ের দিকটা পুরোপুরি মাছের মতো। সেই ধরনের এক দেবতা, তারা কিন্তু এসে শঙ্খ বাজাবে, তারা কিন্তু কী করবে? নতুন যুগের সূচনা করবে। এটা হচ্ছে অপটিমিজম। এখানে একটা রেজলিউশন, অক্টেভে তিনি সমস্যাটা বলে গেলেন,
আর শেষটা তিনি রেজলিউশন বলছেন তিনি এখানে, মানে এখানে মানুষকে কি করতে বলছে, এখানে মানুষকে বলছে তোমরা সরল হয়ে যাও, তোমরা আগেকার দিনের মতো প্রকৃতিকে পুজো করতে পারছো, দেখবে দেবতারা ঈশ্বর তোমার সামনে এসে উপস্থিত হবে। মানে মানুষ কি হবে, মানুষ একদম পুরোপুরি প্রকৃতির ঘেঁষা হয়ে যাবে এবং প্রকৃতির সঙ্গে মানুষ মিশে যাবে জাস্ট। মানুষের ক্ষেত্রে এবং মানুষের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতের জন্য সেটা অনেক সুখকর, আনন্দদায়ক, অনেক গড গিফটেড হয়ে যাবে জিনিসটা। এখানে গড গিফটেডের কথা বলা হয়েছে লাস্ট লাইন, আর এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে আমাদের শর্টেড বুন, পার্থিব সুখ এবং গড গিফটেড। এই যে এই সাইটটা হ্যাভ সাইট অফ প্রোটিয়াস বা হ্যাভ গ্লিম্পিস দ্য লেস ফোরলন, ওই জিনিসটা আমাদের কি হচ্ছে, ওটা গড গিফটেড উপহার। আর এটা হচ্ছে কি শর্টেড বুনটা হচ্ছে কি পার্থিব উপহার। কোথায় গেল শর্টেড বুন, সেটা কথা বলা হচ্ছে। তিনি মানুষকে এখানে বলছেন তোমরা কি হও, তোমরা এখানে সরল হয়ে যাও, তোমরা এখানে প্রকৃতির ওপর চলে যাও, যেমন প্রকৃতি সেরকম ভাবে ইউজ করো, তোমরা নিজের নেচারটাকেও তোমরা হিউম্যানিজমে আনো। ইনকাম করব, খরচা করব, সেই ধরনের জিনিস নয়, আমরা অনলি ফর প্রকৃতির প্রেম করবো। সেই প্রকৃতির প্রেমটা কি, আমাদের বহির্ভূত নেচার প্লাস আমাদের ভারতের মানুষের ভেতরের নেচার, তবেই আমরা কিন্তু গড গিফটেড হব। এই হচ্ছে আমাদের কবিতা। যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন বা কমেন্টে বলুন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আমি খুব বেশি ডিটেলসে গেলাম না, কারণ আমাদের টাইম কম, আর খুব বেশি ডিটেলসে মানুষ পড়তেও ভালোবাসে না, আমি দেখেছি এটা। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি কেউ আমাদের কোর্সটা নিতে চান, ইউজিসি নেট হোক বা আমাদের এসএলএসটি হোক, তাহলে আপনারা নিতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, স্ক্রিনে নাম্বার আছে। আর এসএলএসটি যেটা অফার চলছে আমাদের 999 টাকায় আপ টু এসএলএসটি এক্সাম, যদি কেউ প্রিপারেশন করতে চান আমাদের সঙ্গে আপনারা করতে পারেন, কোনো রকম আমি কথা দিচ্ছি কোনো রকম কোনো অসুবিধা হবে না, পড়তে ভালোই লাগবে। ঠিক আছে, ওকে, তাই সবাইকে গুড আফটারনুন, যে যখন দেখছেন সেরকম গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড মর্নিং, ওকে, বাই। আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন, এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। ওকে, নমস্কার, ধন্যবাদ।